আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 6 মাসে দেশীয় আন্দোলন মোকাবেলা করেছে অন্তর্বর্তী সরকার। দেশ অশান্ত করার ষড়যন্ত্র অভিযোগ ছাত্র নেতাদের। প্রধান লক্ষ্য ব্যাহত হবার আশঙ্কা। সংস্কারের নামে জাতীয় নির্বাচন পেছালে জনমনে আতঙ্ক অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে বিএনপির সতর্কতা। উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি ভিপি নূরের। হালডাঙ্গাতে সারা দেশে প্রায় 50 লাখ নতুন ভোটার নিবন্ধিত। বাদ পড়ল মারা যাওয়া 15 লাখ। কাল থেকে ছবি তোলা ও আঙ্গুলের ছাপ নেওয়ার কাজ শুরু। বাংলাদেশের অর্থনীতি শ্রীলঙ্কার চেয়েও খারাপ ছিল দাবি অর্থ উপদেষ্টার। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার। 3 মাসের মধ্যে মূল্যস্ফীতি কমার আশা। এবং বাংলাদেশ ব্যাংকে বিপুল অবৈধ সম্পদ মজুদ থাকায় সব লকার জব্দ করতে দুদকের চিঠি। জয়ের গবেষণা প্রতিষ্ঠানে 35 কোটি টাকার এফডিআর এর সন্ধান। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যৌক্তিক অযৌক্তিক নানা ইস্যুতে আন্দোলনে উস্কানি দিয়ে ছাত্র ও নাগরিকদের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে বলে মনে করেন জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রনেতারা। এ অবস্থায় শিক্ষার্থী সহ সবাইকে ধৈর্য ধরে জনভোগান্তি এড়িয়ে যৌক্তিক ও বাস্তবসম্মত দাবি তুলে ধরার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এবং জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। তাদের আশঙ্কা, একের পর এক আন্দোলন সামাল দিতে গিয়ে অন্তর্বর্তী সরকার সংস্কার সহ তাদের প্রধান লক্ষ্য থেকে দূরে সরে যেতে পারে। আরও জানাচ্ছেন আদ্দিন সজীব। কখনো ছাত্র, কখনো শিক্ষক, কখনো শ্রমিক, কখনো বা বঞ্চিতদের ব্যানারে আন্দোলনে থমকে যায় রাজধানীর পথঘাট। লোকে বলে এ যেন দাবি আদায়ের শহর ঢাকা। চরম ভোগান্তিতে রাজধানীর মানুষ। এই তো কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে টানা আন্দোলন করে যাচ্ছেন তিতুমিরের শিক্ষার্থীরা। বলা নেই কওয়া নেই, কখনো কলেজের সামনে, কখনো মহাখালীর ব্যস্ত সড়ক ও রেলপথ অবরোধ করায় চরম ভোগান্তিতে পড়ছেন পথে নামা লাখো মানুষ। ক্যাম্পাস কেন্দ্রিক যে কোনো আন্দোলনের প্রশাসনিক ভবনে তালা মারা, ক্যাম্পাসের ভিতর মিছিল করা, ক্যাম্পাসের ভিতর অনশন করা, এগুলাই হয়ে থাকে। কিন্তু সেই অনশনটা তো হচ্ছে রাস্তায় গিয়ে রাস্তা বন্ধ করা হয় না কখনো। কিন্তু তিতুমির কলেজে তাদেরকে উস্কানি দিয়ে এমন কিছু করা হচ্ছে। 7 কলেজের ইস্যুটা উপদেষ্টা সহ বসে একটা সমাধানের কথা বলেছেন। এটা যৌক্তিক কি অযৌক্তিক আমি বিবেচনা করলাম না, আমি দিয়ে দিলাম তারা যেটা চাচ্ছে। তখন কি হবে, একটা ব্যাড প্রেসিডেন্স ক্রিয়েট হবে এবং ঢাকায় অন্যান্য আরও কিছু কলেজ আছে তারা হচ্ছে তখন বিশ্ববিদ্যালয় দাবি করা শুরু করবে এবং ইভেনচুয়ালি পুরো দেশে যে সমস্ত এই ধরনের কলেজ আছে, বিখ্যাত কলেজ কারমাইকেল, বিএল কলেজ, বিএম কলেজ, এই ধরনের কলেজগুলো থেকে একই দাবি উঠতে থাকবে। একটা টোটাল কেওটিক সিচুয়েশন তৈরি হবে, যেটা আসলে আমাদের কারোর জন্যই ভালো হবে না। সময়ে অসময়ে যৌক্তিক অযৌক্তিক নানা দাবি দাওয়া নিয়ে সড়ক আটকে দেওয়ার ঘটনা গেল 5 আগস্টের পর থেকে প্রায় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের নায়করা বলছেন অন্তর্বর্তী সরকারকে গত 6 মাসে সদেরেক আন্দোলন সামলাতে হয়েছে। তাদের আশঙ্কা, ডক্টর ইউনূসের সরকারের উপর দেশের মানুষের যে বিপুল প্রত্যাশা তা পূরণে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে এসব দাবি দেওয়ার আন্দোলন। কিছু দাবি আছে যৌক্তিক, কিছু দাবি অযৌক্তিক। এগুলো যাচাই বাছাই করার জন্য যে ধরনের সরকার হওয়া দরকার, এটা সেই ধরনের সরকার না। ফলে আমি মনে করি যে এখন কোনো দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামা উচিত না, কারণ এই সরকারের আসলে মনোযোগটা নষ্ট হচ্ছে এইগুলো সামাল দিতে গিয়ে। ছাত্রদেরকে কেন্দ্র করে যদি হচ্ছে এই দেশের মানুষ এভাবে ঐক্যবদ্ধ থাকে, তাহলে ভারতীয় যেই এজেন্ডা, বাংলাদেশের যে প্রভাব বিস্তার, সেটা সম্ভব না। এই জায়গা থেকে একতাটাকে নষ্ট করে মানুষকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। জুলাই বিপ্লবের পর দেশকে নতুন করে গড়ে তোলার যে সুযোগ এসেছে, হেলায় তা যেন নষ্ট না হয়, সেজন্য সবাইকে ব্যক্তি, গোষ্ঠী বা দলীয় স্বার্থ ত্যাগ করে দেশের কথা ভেবে কাজ করার আহ্বান জুলাই অভ্যুত্থানের নায়কদের। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। সংস্কারের নামে জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হলে জনমনে আতঙ্ক অনিশ্চয়তা দেখা দেবে, যার সুযোগ নেবে পতিত স্বৈরাচার। এমন আশঙ্কা বিএনপি নেতাদের। দলের মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারকে অন্যদিকে নজর না দিয়ে দ্রুততম সময়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সংস্কার গ্রহণযোগ্য ও টেকসই করতে হলে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মইনুল আহসান। মানিকগঞ্জ জেলা বিএনপি নতুন দায়িত্ব পাওয়া নেতারা
আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কাজ শুরু করার আগে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জাতীয় নির্বাচন নিয়ে জনমনে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে তা দূর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রাথমিক দায়িত্ব হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। কে দল গঠন করবে না গঠন করবে সেটা সেই ব্যক্তি বা সংগঠনের দায়িত্ব, কিন্তু এটা প্রধান উপদেষ্টার দায়িত্ব নয়। গণহত্যার জন্য পতিত স্বৈরশাসকের বিচার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা নিয়েও দলের অবস্থান তুলে ধরেন বিএনপির এই মুখপাত্র। যারা অপরাধ করেছে এবং তাদের তো বিচার হতেই হবে, আপনারা সবাই জানি। আর এটা নিষিদ্ধ হবে কি হবে না কি হবে, এটা তো সমস্ত রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তীকালীন সরকার বসে তারপরে তারা সিদ্ধান্ত নেবেন। এদিকে স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে বিএনপির প্রস্তাবনা তুলে ধরতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বিগত 15 বছরে আওয়ামী লীগের সীমাহীন দুর্নীতি, লুটপাট, অনিয়মের ফলে মুখ থুবড়ে পড়েছে স্বাস্থ্য খাত। এর ভুক্তভোগী দেশের সাধারণ মানুষ। সকল ক্ষেত্রেই সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা ক্রমাগত বিশ্লেষণ, মূল্যায়ন, পরিশীলনের মাধ্যমে বাস্তবধর্মী ও গ্রহণযোগ্যভাবে বাস্তবায়নই সফলতার মূল কথা। জনকল্যাণমুখী একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি সকলের মতামতকে পূর্ণ মর্যাদা প্রদানের মাধ্যমে পর্যায়ক্রমে জনগণের কল্যাণে স্বাস্থ্য সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। স্বাস্থ্য খাতের উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রস্তাবনা তুলে ধরে ডক্টর মোশাররফ বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তা বাস্তবায়ন করবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন নিয়ে তাড়াহুড়া কিংবা দেরি না করে প্রয়োজনীয় সংস্কার শেষে সরকারকে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের তাগিদ দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জাতীয় প্রেস ক্লাবে নির্বাচনী আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বর্তমান সরকারকে ব্যর্থ দাবি করে অবিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছেন। আরো জানাচ্ছেন রাসনা দাস। শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তন ও নির্বাচন নিয়ে জাতীয় প্রেস ক্লাবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এ সময় তিনি বলেন, জনগণ একই সঙ্গে সংস্কার ও নির্বাচন চায়। অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারকে অগ্রাধিকার দেওয়া, সেই সাথে আবারও যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে তার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ভালো একটা ভোট করতে হবে, যেটা জনগণ গ্রহণ করতে পারবে, যেই ভোটের ফলাফলের উপরে দাঁড়িয়ে আমরা গণতন্ত্র নির্মাণের প্রক্রিয়া চালিয়ে যেতে পারবো, সেই রকম একটা ভোট লাগবে। এটার জন্য যে সংস্কার করতে হয় সেই সংস্কার করে যদি বসে বসে জাবর কাটতে থাকেন তাহলেও হবে না। আমাকে সব দিকে সতর্ক থাকতে হবে যাতে আমি সমস্ত সংকট কাটিয়ে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের দিকে যেতে পারি। আজকের এই গণ অধিকার পরিষদের এদিকে পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সভাপতি নুরুল হক নুরু অভিযোগ করেন, 6 মাস পেরিয়ে গেলেও গণহত্যার অভিযুক্ত দল আওয়ামী লীগ নিষিদ্ধের কার্যকর পদক্ষেপ নিতে পারেনি সরকার। সরকার এই গণহত্যাকারীদের বিচারে এখন পর্যন্ত খুব বেশি কঠোর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এমনকি যারা গ্রেপ্তার হয়েছে বা হচ্ছে তারাও বিভিন্নভাবে জামিন পেয়ে যাচ্ছে। আমরা মনে করি যে বর্তমান এই উপদেষ্টা পরিষদ নিয়ে সরকারের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয়। উপদেষ্টা পরিষদের পুনর্গঠন প্রয়োজন। আওয়ামী লীগ ও তার অনুসারীদের সকল কার্যক্রম বন্ধের দাবিতে 5 ফেব্রুয়ারি সারা দেশে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া সহ বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ। ধন্যবাদ জানাই। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। হালনাগাদে নিবন্ধিত হয়েছে প্রায় 50 লাখ নতুন ভোটার। মৃত ভোটার হিসেবে বাদ পড়ছে 15 লাখ। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষে এ তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ।
নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে তিনি জানান, ভোটারযোগ্য কেউ বাদ পড়লে নিবন্ধন কেন্দ্রে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। কাল থেকে শুরু হচ্ছে ছবি তোলা, আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়ার কাজ। আরও জানাচ্ছেন ইকরামুল হক সাইম। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ ২০ জানুয়ারি শুরু করেছিল নির্বাচন কমিশন। সারা দেশে এই তথ্য সংগ্রহের কাজ শেষ হয় সোমবার। নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে ইসি সচিব আক্তার আহমেদ জানান, বাদ পড়া ও নতুন ভোটারদের তথ্য সংগ্রহ হয়েছে ৪৯ লাখ নাগরিকের। এছাড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকা মৃত ভোটার পাওয়া গেছে ১৫ লাখ। সর্বমোট ভোটার হচ্ছে ৪৯,৭০,৩৮৮। টার্গেট ছিল আমাদের ৬১ লক্ষ। মৃত ভোটার কর্তনের পরিমাণ আছে আমাদের এখন পর্যন্ত ১৫,২৩,০০০। এটা আমরা লাস্ট যে আপডেটটা করা হয়েছিল ৩ বছর আগে ২০২২-এ, তার থেকে এখনো পর্যন্ত কম। বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের বৃদ্ধির হার হচ্ছে ২.৪৪%, আর নতুন ভোটার নিবন্ধন হচ্ছে ১.৪৫% হারে এটা আমরা বেড়েছে। কাল থেকে শুরু হচ্ছে নতুন ভোটারদের ছবি তোলা, আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেয়ার কাজ, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত। এবার হালনাগাদে যারা যুক্ত হচ্ছেন তাদের কাজ জুনের মধ্যেই শেষ করতে চায় ইসি। এই কর্মসূচিতে আপনি হয়তো অন্তর্ভুক্ত হন নাই, কিন্তু এর অর্থ নয় যে আপনি এই পদ্ধতিতে আসতে পারবেন না। এবং সরাসরি রেজিস্ট্রেশন কেন্দ্রে আমাদের যেগুলো আছে সেগুলো এবং আমাদের তারপরে নির্বাচন কমিশনের যে সমস্ত দপ্তরগুলো আছে এখানে নিয়মিত যোগাযোগ করলে অন দ্য টপ অফ ইট আমরা তো আছি। গত বছর ২ মার্চ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ভোটার ছিলেন ১২,১৮,০০,০০০ বেশি। এবছর নতুন ভোটারদের নিয়ে দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২,৩৬,৮৩,৫১২ জন। ২ মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। উত্তর আমেরিকার দেশগুলোতে বাংলাদেশ থেকে পাচার হওয়ার শত শত বিলিয়ন ডলার ফেরত পেতে কানাডার সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাকাস্থ কানাডার হাইকমিশনার অজিত সিং সাক্ষাৎ করতে গেলে তিনি এই সহযোগিতা চান। এ সময় ডক্টর ইউনূস বলেন, স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলের ব্যবসায়ী অভিজাত ব্যক্তিবর্গ, তাদের ঘনিষ্ঠ সহযোগী এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন মার্কিন ডলার চুরি করে পাচার করেছে, যার একটি অংশ কানাডায় পাচার হয়েছে। বিশেষ করে টরন্টোর কুখ্যাত বেগমপাড়া এলাকায় সম্পদ কেনা হয়েছে। কানাডায় পাচার হওয়া সম্পদ শনাক্ত, জব্দ এবং পুনরুদ্ধারে সহায়তা চান প্রধান উপদেষ্টা। সম্পদ পুনরুদ্ধারের উদ্যোগে কানাডার সরকার সহায়তা করবে আশ্বাস দিয়ে হাইকমিশনার বলেন, পাচার করা অর্থ জব্দ এবং পুনরুদ্ধারে তাদের দেশে আইন রয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি ৬টি কমিশনের প্রধানরা ঐক্যমত কমিশনের সভাপতি এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংস্কার বিষয়ক চূড়ান্ত প্রস্তাবনা পেশ করবেন। তাদের দেয়া সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা চলতি মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হবে বলে জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। রাজধানীর বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমির এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য করতে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী সংস্কারের কোনটি বাস্তবায়ন হবে তা নির্ধারণ হবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে। রাজনৈতিক দলগুলো যেসব বিষয় ঐকমত্যে পৌঁছবে সেগুলো সংবিধানে সংযোজন করা হবে জানিয়ে আসিফ নজরুল বলেন, রোজার মধ্যেও জাতীয় ঐক্যমত কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং ডেপুটি প্রেস সচিব উপস্থিত ছিলেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন ঐক্যমত্য কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এখানে সকল রাজনৈতিক দল এবং আন্দোলনের যারা পক্ষশক্তি ছিল তাদের প্রতিনিধিরা থাকবেন এবং আমাদের যারা কমিশন চিফ আছেন ওনারা সবাই উপস্থিত থাকবেন। আমরা আশা করছি এই আলোচনা ফেব্রুয়ারির মধ্য থেকে যে শুরু হবে সেটা সম্ভব হলে রোজার মধ্যেও চালিয়ে নেওয়া হবে, রাজনৈতিক দলগুলো যদি রাজি থাকেন, এবং যত দ্রুত সম্ভব আমাদের সংস্কারের ক্ষেত্রে করণীয় কি সেটা ঠিক করা হবে। বাংলাদেশের অর্থনীতি শ্রীলঙ্কার চেয়েও খারাপ ছিল, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। এমন দাবি করে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, ব্যাংকের টাকা পাচার হয়েছে, মাত্র 12টি ব্যাংক ভালো চলছে। 3 মাসের মধ্যে মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দাম কমে আসবে বলেও জানান তিনি। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত সমিতির বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল।
and by the evening 2022 সালে দেউলিয়া হয়ে যায় শ্রীলঙ্কা। গণ অভ্যুত্থানে উৎখাত হয় গোতাবায়া সরকার। মূল্যস্ফীতি ওঠে 70%, তবে পরের বছরে তা নেমে আসে 7%। বাংলাদেশের অর্থনীতি শ্রীলঙ্কার চেয়েও খারাপ বলে দাবি করছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মূল্যস্ফীতি 10%-এর ঘর থেকে কমাতে না পারার ব্যাখ্যা দেন তিনি, তবে আশা করেন 3 মাসের মধ্যে 7%-এ নামিয়ে আনতে পারবেন তারা। অনেকে আমরা শ্রীলঙ্কার সাথে তুলনা করেন, টকশোতে আমি দেখি বহু কিছু। শ্রীলঙ্কা আর বাংলাদেশ এক না। শ্রীলঙ্কার ইকোনমিক ডিজাস্টার ওয়াজ নট দ্যাট বিগ। মেইন জিনিস বাংলাদেশের অবস্থাতে শ্রীলঙ্কা আর খুঁজেই পেতেন না, আইল্যান্ডে থাকে। মানে শ্রীলঙ্কা এক্সাম্পল দেয়, এই ইনফ্লেশন কমিউনিটি আপ টু একটা দেশ, তার মধ্যে জিনিসপত্র। আর শ্রীলঙ্কাটা কোনো কিসে ছিল না, কনফ্লিক্ট ছিল না। ওরা তো মোটামুটি পলিটিক্যালি যেই আসে থাকে, ওদের মধ্যে একটা এগ্রিমেন্ট ছিল, যেই গভর্নমেন্টে আসছে তাদের সাপোর্ট, আমাদেরকে পছন্দ করে না, চলে যান, এই সে বলছে। তা এর মধ্যে আমরা চেষ্টা করছি যে ইসে করতে কিছুটা। আমাদের ইস্যু হলো, আমি কয়েকদিনের মধ্যে হয়তো আপনি মার্চের দিকে আপনি উইল গেট দ্য রিভাইজ বাজেটের নাম্বারগুলো, তখন স্পেসিফিক আপনারা কতগুলো অ্যাকশন দেখবেন। উপদেষ্টা বলেন, দেশের ব্যাংকগুলোকে ধ্বংস করা হয়েছে, জনগণের আমানত পাচার হয়েছে। 60টির মধ্যে মাত্র 12টি ব্যাংক ভালোভাবে চলছে বলেও জানান তিনি। যদি আমরা এই কাউন্টার ইস্যুগুলো না নিতাম, বাংলাদেশের অবস্থা কিন্তু একেবারে একটা অকল্পনীয় অবস্থায় চলে যেতাম। কারণ কোথাকার অর্থ নাই, তো সব ব্যাংক থেকে অর্থ চলে গেছে। আপনার কেন ইমাজিন কোনো পৃথিবীর দেশে এরকম হয়েছে যে ব্যাংকের ডিপোজিটের টাকা সহ চলে গেছে। মাত্র 12টা ব্যাংক ফাংশনালি ইফেক্টিভ, আর বাকিগুলো ব্যাংকে, যে 60টা ব্যাংকের মধ্যে বাকিগুলো তো খুঁড়ি করে। এরকম কোনো দেশে হয়েছে কোনোটা? 1/3 ব্যাংক কাজ করে না। সম্পূরক শুল্ক না কমালে ফল আমদানি বন্ধের যে হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা, তা আমলে নিচ্ছেন না অর্থ উপদেষ্টা। এটা এখন আমি এই ব্যাপারে আমার কোনো আর অ্যাকশন নেই। রমজান মাসে দেখা যাক ফল আমদানি। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। বাংলাদেশ ব্যাংকে রাখা সব লকার এবং সেফ ডিপোজিট জব্দ করতে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এসব লকারে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ মজুদ আছে বলে ধারণা করছে কমিশন। প্রয়োজন হলে যে কোনো ব্যাংকের লকারে হানা দেওয়া হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। এদিকে সজীব ওয়াজেদ জয়ের গবেষণা প্রতিষ্ঠান CRI এর নামে অবৈধ অর্থের সন্ধান পেয়েছে দুদক। দেখুন মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। সাবেক ডেপুটি গভর্নর SK সুরের গোপন লকার অনুসন্ধানে গত 26 জানুয়ারি বাংলাদেশ ব্যাংকে যান দুদকের কর্মকর্তারা। ওই লকারে 5 কোটি টাকার সম্পদ পান তারা। পাশাপাশি দেখতে পান সেখানে ব্যাংকের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বেশ কিছু লকার বা সেফ ডিপোজিট আছে। সেগুলোতেও অবৈধ অর্থ থাকতে পারে বলে ধারণা করছেন অনুসন্ধান কর্মকর্তারা। অর্থ উপদেষ্টার সাথে কথা বলে লকারগুলো ফ্রিজ করতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে দুদক, যেগুলোতে পরে তল্লাশি চালাবে কমিশন। বাংলাদেশ ব্যাংকের আমরা মনে করছি যে এইগুলোতে গাতোয়ায় বহির্ভূত সম্পদ, বিশেষ করে বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালঙ্কার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দালিলিক প্রমাণাদি FDR গাতোয়ায় বহির্ভূত বলেই আমাদের অনুসন্ধান দলের নিকট প্রতীয়মান হয়েছে। আমরা আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই এই লকারগুলো সার্চ করা হবে। যদি সেগুলিতে কারো বৈধ জিনিসপত্র থাকে, সেগুলি যথাযথ আইনি প্রক্রিয়ায় সেগুলি নিষ্পত্তি করা হবে। তিনি জানান, শুধু বাংলাদেশ ব্যাংকে নয়, প্রয়োজনে যে কোনো ব্যাংকের লকার খুঁজে দেখবে দুদক। দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধের সাথে যে অনুসন্ধানগুলো চলমান আছে, সেখানে যখন প্রয়োজন হবে সে অনুসন্ধান দল তারা ঠিক করবেন কোথায়। হ্যাঁ, সেটা যে কোনো জায়গায় হতে পারে, সেটা যে কোনো ব্যাংকে হতে পারে। এদিকে শেখ হাসিনার পরিবারের রাজনৈতিক গবেষণা প্রতিষ্ঠান CRI কার্যালয়ে অভিযান চালায় দুদক। প্রতিষ্ঠানটি রাষ্ট্রের টাকা ব্যবহার করে রাজনৈতিক চক্রান্ত চালিয়েছে বলে তথ্য পায় কমিশন। 35 কোটি টাকার FDR এর নথিও পান দুদক কর্মকর্তারা। এখানে কোনো অফিসের সন্ধান পাইনি, এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো আমরা চেষ্টা চলমান আছে। আর এখানে অফিসে পাওয়া যায় না, অন্যান্যভাবে আমরা যদি রেকর্ডপত্র সংগ্রহ করতে পারি, সেই আলোকে আমরা রিপোর্ট দাখিল করতে পারবো কমিশন। অভিযান পরিচালনাকালে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা যায় CRI নামক প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়
ভাইস চেয়ারম্যান হিসাবে সাইমা ওয়াজেদ পুতুল, ট্রাস্টি হিসাবে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং জনাব নসরুল হামিদের নাম উল্লেখ রয়েছে। অভিযানকালে সিআরআই নামক প্রতিষ্ঠানের যে সকল ব্যাংক হিসাব চালু ছিল ওই সকল ব্যাংক হতে তথ্য সংগ্রহ করা হয়। প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনায় দেখা যায় আইএফআইসি ব্যাংকে সিআরআই নামক প্রতিষ্ঠানটির নামে একটি 35 কোটি 21 লক্ষ টাকার এফডিআর রয়েছে। দুদকের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি। অনুসন্ধানকালে মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। নিজ নামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 4 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে 11 পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয়েছে। গত 31 অক্টোবর তারেক রহমান সহ 4 জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করে তাদের খালাস দেন হাইকোর্ট। 2015 সালের 5 জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেয়া বক্তব্য 21 টিভি সরাসরি সম্প্রচার করলে তারেক রহমান সহ 4 জনের বিরুদ্ধে তেজগাঁ শিল্পাঞ্চল থানায় এই মামলা করা হয়। তদন্ত শেষে 2017 সালের 6 সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এরপর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। পরে অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়। অপরাধ ছিল কেন জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য লাইভ টেলিকাস্ট করা হলো। এই অপরাধের কারণে ক্রিমিনাল মামলাও না, ছোটখাটো রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করলেন। মহামান্য আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে এই মামলা very initiation of the court case is illegal and void of initio, অর্থাৎ এই মামলা রুজুটাই চলে নাই। বেশি অর্থ বরাদ্দ দিয়েও দুর্নীতির কারণে সামাজিক নিরাপত্তা কর্মসূচি কাজে আসছে না বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। দুর্নীতি প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার তাগিদ দেন তিনি। রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংক আয়োজিত অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। দেশ থেকে দারিদ্র্য দূর করতে হলে কেবল অর্থ সহায়তা নয়, বরং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তরের তাগিদ দেন তিনি। এটা একটা প্রহসন। 800 টাকা দিয়ে আমি ক্ষমতায়ন করব, একটা মানুষকে নিজের পায়ে দাঁড় করাবো, তা নয়। আমি যেটা করছি 800 টাকা দিয়ে তার ক্ষুধাটা তাকে যেন মৃত্যুর দিকে ঠেলে না দেয়, সেইটুকু শুধু আমি সামাল দিচ্ছি। বাংলাদেশ যেই কালচার অফ কারাপশন বাস করেছে, এটা অস্বাভাবিক কিছু না, এটা যেটা ঘটে গেল। তবে এটা থামাতে হবে, এটা থেকে সরে আসতে হবে এবং খুব শক্ত পদ্ধতিগত কৌশল গ্রহণ করে এটা থেকে সরে আসতে হবে। এবং আমি বিশ্বাস করি এটা সরে আসা কঠিন নয়, সেই ইচ্ছেটা এই সরকারের আছে। আগামীকাল দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। এবারও মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ জুবায়ের। তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বীদের তাৎপর্যপূর্ণ বয়ান এবং মুসল্লিদের নফল নামাজ, তাসবিহ, তালিল, জিকির, আজকারের মধ্য দিয়ে সময় পার করছেন সাথীরা। এদিকে ইজতেমা ময়দানে আমির আলী শেখ নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। 14 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে। আমরা জনগণের কাছে একটি অনুরোধ রাখতে চাই, রাস্তার মধ্যে মোনাজাতের সময় আপনারা বসবেন না। আপনারা আগে ফিল আপ করে রাস্তাটা ক্লিয়ার রাখেন। রাস্তার মধ্যে না বসলে যান চলাচল যদি সঠিক থাকে অন্যের মোনাজাত করার জন্য সুবিধা হবে। রাস্তাটাকে সচল রাখতে হবে, সবচেয়ে এটি হলো আমাদের প্রথম কাজ। এবং নিরাপত্তা ব্যবস্থা আগের মতোই আছে। আমরা সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপদ রাখছি, আমরা ড্রোনের মাধ্যমে অবজারভেশন করছি, সিসি ক্যামেরার মাধ্যমে অবজারভেশন করছি, আমরা মোবাইল পার্টি রেখেছি, পিকেট পার্টি রেখেছি, আমরা মুভমেন্টের মাধ্যমে সাদা পোশাকেও আমরা ভিতরে নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুল ছাত্রী আরাবী ইসলাম সুবাকে নওগাঁ থেকে উদ্ধার করা হয়েছে। বিকেলে শহরের পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে একটি বাসা থেকে পুলিশের সহায়তায় র্যাব 5 জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা তাকে উদ্ধার করেন। পরে সুবাকে জয়পুরহাট র্যাব ক্যাম্পে নেওয়া হয়। নওগাঁ সদর মডেল থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, সুবা নিখোঁজ হওয়ার পর তথ্য প্রযুক্তির সাহায্যে জানা যায় মেয়েটি নওগাঁয় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সুবার কথিত প্রেমিক মুমিনের নওগাঁর বাসায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছেলে মেয়ে উভয়ই গা ঢাকা দেয়। পরে মুমিনের বাবা মোস্তফাকে আটক করে জিজ্ঞাসাবাদের পর স্বীকার করেন সুবা তাদের কাছে রয়েছে। মুবিন ঢাকায় একটি দোকানে কর্মচারীর কাজ করেন, আর মেয়ের বাড়ি
বরিশালের বাকেরগঞ্জে। সেখান থেকে সুবা তার মায়ের চিকিৎসার জন্য ঢাকায় আসে এবং মুমিনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না হওয়ায় চট্টগ্রাম বন্দর থেকে ফল খালাস বন্ধ রেখেছেন আমদানিকারকরা। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি দেশের সব স্থল বন্দর দিয়ে আমদানি করা ফল খালাস বন্ধ রয়েছে। আমদানিকারকরা জানান, বর্ধিত ভ্যাট ও অতিরিক্ত শুল্কের কারণে ফলের দাম বেড়ে গেছে, যার প্রভাব পড়ছে বাজারে। 13 ফেব্রুয়ারির মধ্যে দাবি না মানলে পরদিন থেকে অনির্দিষ্টকালের জন্য ফল খালাস বন্ধ রাখা হবে বলে জানান তারা। গ্লো অ্যান্ড লাভলি নারীদের স্কিন কেয়ার এবং বাড়তি উজ্জ্বলতার কথা মাথায় রেখে প্রথমবার নিয়ে এলো গ্লো অ্যান্ড লাভলি ব্রাইটেনিং ফেস সিরাম। সন্ধ্যায় ঢাকার ইন্টারকন্টিনেন্টাল উইন্টার গার্ডেনে এর মোড়ক উন্মোচন করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা বলেন, গ্লো অ্যান্ড লাভলি সব নারীর আস্থা অর্জন করেছে। সৌন্দর্য রক্ষায় এই ব্র্যান্ডটি প্রতি বছরই নতুন নতুন স্কিন কেয়ার প্রোডাক্ট উপহার দিয়ে আসছে। ত্বকের যত্নের বিশেষ উপাদান নিয়াসিনামাইডের সাথে এই সিরাম 4 গুণ বেশি উজ্জ্বলতা দেবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লো অ্যান্ড লাভলি ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাবিলা নূর, হোস্ট সারা আলম সহ 40 জন নারী ইনফ্লুয়েন্সার। দেশ বিদেশের বিভিন্ন সিফুড এবং মাল্টি কুইজিন নিয়ে গুলশানের বাহার মাল্টি কুশন রেস্টুরেন্টে চলছে ফুড ফেস্টিভ্যাল। অক্টোপাস, শ্রিম্প, লবস্টার, রেড স্ন্যাপার, ক্যালামারি, স্কুইড, স্যালমন থেকে শুরু করে সামুদ্রিক বিভিন্ন মাছের বাহারি আয়োজন থাকছে এই উৎসবে। বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডের উপর থাকছে বিশেষ ছাড় এবং অফার। এবার আন্তর্জাতিক সংবাদ। আগামীকাল ভারতের রাজধানী দিল্লির বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। এর মাধ্যমে নির্ধারিত হবে টানা চতুর্থবারের মতো দিল্লির মসনদে থাকা আম আদমি পার্টির ভাগ্য। অন্যদিকে 27 বছর পর দিল্লি দখল করতে মরিয়া ক্ষমতাসীন বিজেপি। তবে ভোটের পর ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে 8 ফেব্রুয়ারি পর্যন্ত। দিল্লির 70 আসনের বিধানসভার ভোট গ্রহণ হবে একদিনে। এবারের ভোটে আম আদমি পার্টিকে হারাতে কোমর বেঁধে মাঠে নেমেছে বিজেপি। আবগারি মামলায় সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নাস্তানাবুদ করতে চেষ্টা ত্রুটি রাখেনি নরেন্দ্র মোদীর বিজেপি। তবে ইন্ডিয়া জোটে শরিক হওয়া সত্ত্বেও এই ভোটে কেজরিওয়ালদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে কংগ্রেস। এই ভোট শতাব্দী প্রাচীন কংগ্রেসের কাছে অস্তিত্ব রক্ষার লড়াই। ফলে লড়াই হয়ে দাঁড়িয়েছে ত্রিমুখী এবং হাড্ডাহাড্ডি। জিনিয়াস পাবলিকেশনস থেকে প্রকাশিত ফেরদৌস হাসানের উপন্যাস পাতকির মোড়ক উন্মোচন হয়েছে। অমর একুশে বইমেলার চতুর্থ দিন বিকেলে সহরাওয়ার্দী উদ্যানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, লেখক ফেরদৌস হাসান সহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ফেরদৌস হাসান একজন স্বনামধন্য লেখক। বাঙালি জাতীয়তাবাদ এবং প্রগতিশীল মূল্যবোধের একনিষ্ঠ সাধক তিনি। তার কীর্তি মূল্যায়ন করে এই উপন্যাস গ্রন্থ প্রকাশের উদ্যোগ প্রশংসনীয়। বইমেলায় পাতকি উপন্যাসটি পাওয়া যাবে সহরাওয়ার্দী উদ্যানের 32 নম্বর প্যাভিলিয়নের জিনিয়াস পাবলিকেশনসে। আমার অটোবায়োগ্রাফি কেউ বলতে পারে, আত্মজৈবনিক, অথবা কেউ ডকু ফিকশন বলতে পারে। তবে এটা একটা ট্রাভেল আছে, একটা চিত্রা নদী দিয়ে, ভৈরবে দিয়ে, রূপসা দিয়ে, অসুর দিয়ে, নবগঙ্গা দিয়ে, অনেক। এবার পাটেক্স খেলার খবর।
বিপিএল এর ফাইনালে ওঠার মিশনে কাল মাঠে নামবে চিটাগাং কিংস ও খুলনা টাইগার্স। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে প্লে অফে জায়গা করে নেয় চিটাগাং। তবে কোয়ালিফায়ার ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে 9 উইকেটে হেরে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিতে ব্যর্থ হয় চিটাগাং কিংস। অন্যদিকে 4 নম্বর দল হিসেবে বিপিএল এর প্লে অফ নিশ্চিত করে খুলনা। রংপুর রাইডার্সকে 9 উইকেটে বিধ্বস্ত করে তারা এলিমিনেটর ম্যাচ নিশ্চিত করে। মিরপুরে সন্ধ্যা 6:30টায় মাঠে নামবে দু দল। ক্রিকেটের 22 গজের সবুজে পরিশ্রম কখনো বিফলে যায় না। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ফাইনালের আগে সেটাই প্রমাণ করলেন নাইম শেখ। প্রায় অচল হয়ে যাওয়া নাইমই চলতি বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক। স্ট্রাইক রেটও প্রায় 150-র কাছাকাছি। বদলে যাওয়া নাইম শেখের গল্প শোনাচ্ছেন পরাগ আরমান। বাংলাদেশের ক্রিকেটে বর্তমানে সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানের নাম নাইম শেখ। শুধু ধারাবাহিক নন, তিনি এখন দেশসেরা ওপেনারও। মুখে বললেই তো সেটা হবে না, নাইম সেটা উইলোবাজিতে প্রমাণও করেছেন। এনসিএল টি20তে সর্বোচ্চ রান সংগ্রাহক, বিপিএলেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন। চলতি বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে বাঁহাতি এই ওপেনার 13 ইনিংসে রান তুলেছেন 492, তার মধ্যে আছে একটি সেঞ্চুরিও। বিপিএল এর আগে নাইম ঘন্টার পর ঘন্টা নেটে ঘাম ছড়িয়েছেন, নিজের স্পিন দুর্বলতাকে শক্তিতে পরিণত করেছেন। তাতে করে নিজের খেলাকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়। এনসিএল টি20তে নাইম করেছিলেন 316 রান, 30-এর উপর গড়, 135-এর উপর স্ট্রাইক রেট ছিল তার। বিপিএল খেলতে নেমে সেই পারফরমেন্সকেও যেন ছাড়িয়ে যান তিনি। 13 ম্যাচে 492 রান, গড় প্রায় 45, স্ট্রাইক রেট 150-র কাছাকাছি। এলিমিনেটরে রংপুর রাইডার্সকে বিদায় করার ম্যাচে 33 বলে 48 রানে অপরাজিত থাকেন নাইম, যেন একাই শেষ করে দেন ম্যাচটিকে। টানা 25-30 ম্যাচ ধরে এমন পারফরমেন্স সত্যি প্রশংসার। পরিশ্রমী নাইম রক্ত ঘামে হয়তো আরো অনেক সাফল্যের গল্প লিখতে চলেছেন, তবে সেটা হবে কি হবে না তার অপেক্ষা ক্রিকেট প্রেমীদের। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। 6 মাসে দেশ আন্দোলন মোকাবেলা করেছে অন্তর্বর্তী সরকার। দেশ অশান্ত করার ষড়যন্ত্র অভিযোগ ছাত্র নেতাদের। প্রধান লক্ষ্য ব্যাহত হবার আশঙ্কা। সংস্কারের নামে জাতীয় নির্বাচন পেছালে জনমনে আতঙ্ক অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে, বিএনপির সতর্কতা। উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি ভিপি নূরের। হালনাগাদে সারা দেশে প্রায় 50 লাখ নতুন ভোটার নিবন্ধিত। বাদ পড়ল মারা যাওয়া 15 লাখ। কাল থেকে ছবি তোলা ও আঙ্গুলের ছাপ নেওয়ার কাজ শুরু। বাংলাদেশের অর্থনীতি শ্রীলঙ্কার চেয়েও খারাপ ছিল, দাবি অর্থ উপদেষ্টার। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার, 3 মাসের মধ্যে মূল্যস্ফীতি কমার আশা। এবং বাংলাদেশ ব্যাংকে বিপুল অবৈধ সম্পদ মজুদ থাকায় সব লকার জব্দ করতে দুদকের চিঠি। জয়ের গবেষণা প্রতিষ্ঠানে 35 কোটি টাকার এফডিআর এর সন্ধান। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।